রাতের সেই আগন্তুক অনেক দূর চলে গেছে, কিন্তু রেখে গেছে তীব্র এক রহস্য। কে সে, কেন এল, আর কি নিয়ে গেল, এসব কারো অজানা। তবে ঘরে যারা নিশ্চুপ ঘুমিয়েছিল, তারা বুঝতেও পারল না অপরাধী তাদের শ্বাসপ্রশ্বাসের মধ্যেই ছায়ার মতো ঘুরে গেছে। সকাল হতে না হতেই শিকদার বাড়ি তোলপাড়। মমতা শিকদার প্রথমেই হইচই শুরু করল। কোনো ফাইল নেই, সিন্দুক খোলা, কিন্তু তালা ভাঙা না। এসব কে করল? চাবিও ঠিক জায়গায় আছে, তাহলে কে এসেছিল? তখনই খবর পেল পিছনের গেইটের দুজন গার্ড অচেতন অবস্থায় পড়ে আছে। আমজাদ শিকদারের চিল্লানিতে সবাই ছুটে এলো। ইলহাম সবে উঠেছে, বাবার কণ্ঠ শুনে ফ্রেশ না হয়েই দৌড়ে এলো। মিহিতা ওয়াশরুমে ছিল, বেরিয়ে সবার গোলমাল শুনে বাহির হল। এসে দেখল সকলের চিন্তিত মুখ। আমজাদ শিকদারের মুখ অন্ধকার হয়ে আছে, বিছানার কিনারায় বসে হিসাব মিলানোর চেষ্টা করছে। অমিত চোখ কুঁচকে ল্যাপটপে কিছু হিসেব মিলাচ্ছিল। হঠাৎ সে বলল, কোম্পানির মেইন গোপন কাগজও নেই, সাথে আরও কিছু তথ্যও নেই। একটা ল্যাপটপ ছিল, ওটাও নেই। এগুলো যদি বাইরে যায়, তবে আমরাই শেষ। এমনিতে একটা ঝামেলায় আছি, এই কাগজগুলো থাকলে তবুও কিছুটা দমানো যেত। কথাটা শোনামাত্রই ঘরে নিস্তব্ধতা নেমে এলো। ইলহাম বাবার পাশে দাঁড়াল। অমিত দাঁতে দাঁত চেপে চারপাশে তাকাল। তার চোখ থামল মিহিতার উপর। তুমি কি ভেবেছ আমরা কিছু বুঝব না? বাইরে থেকে কাউকে ভাড়া করে ঢুকিয়েছ না? সব মনির মাহমুদ আর তোমাদের প্ল্যান? মিহিতা অবাক হল, তারপর কিছু ভেবে ঠোঁটে একরাশ ব্যঙ্গ নিয়ে উত্তর দিল, তাহলে তো আপনার নিরাপত্তার জন্য রাখা গার্ডদের বরখাস্ত করা উচিত। আমি যদি একজন বন্দী হয়ে সব আয়োজন করতে পারি, তবে আপনারাই দুর্বল। আমজাদ শিকদার মিহিতাকেই সন্দেহ করল। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে ছুটে এসে গায়ে হাত তুলতে চেয়েও তুলল না। শুধু চোখ গরম করে রেগে বলল, আজকের দিনটা সময় দিলাম, এর মধ্যে সব ভেতর ফেরত এনে দিবে। মিহিতা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আশ্চর্য, আমি কোথা থেকে এনে দিব? আমি তো এই বাড়ির বাহিরে পা রাখিনি। বাড়ির বাহিরে না যাও তাহলে কাউকে নিয়ে এসেছিলে? ইলহাম ততক্ষণে অস্থির হয়ে উঠেছে। সে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই উপরের দিক থেকে দ্রুত পায়ে নামল ঈশিতা। তার চেহারায় ভয় আর উৎকণ্ঠার ছাপ। বাবা! বাইরে বিক্ষোভ আরও বেড়ে গেছে। গেটের সামনে লোকজন জড়ো হচ্ছে। আমজাদ শিকদার টেবিলে রাখা ছড়ি দিয়ে জোরে আঘাত করলেন। ভেঙে গেল কাচের একটা পাত্র। বলল, আমি কাউকে ভয় করি না, কিন্তু এসবের পিছনের যে বাজার হাত লুকিয়ে আছে, তাকে টেনে বের করতে হবে। ইলহাম, কিছু করো। ইলহাম কেবল গেট খুলে দূর থেকে দেখল অনেক মানুষের সমাগম চলছে। ফোন করল কাউকে আর সামনে দাঁড়িয়ে থাকা লোকদের নির্দেশ দিল, একজনকেও ভেতরে আসতে দিবে না। মিহিতা একা একা নিজের ঘরে এসে দাঁড়িয়ে আয়নার সামনে তাকাল। আয়নায় প্রতিফলিত মুখে হালকা হাসি। খেলা জমে উঠছে, তবে আসল খেলোয়াড় এখনও পর্দার আড়ালে। রাতের অন্ধকারের মতোই গভীর এই রহস্যে কেউ ফাঁসতে চলেছে, কিন্তু কে? তখনই ইলহাম ঘরে এলো। কোনো কথা না বলে মিহিতার হাত চেপে ধরে আরেক হাতে চোয়াল চেপে ধরল। জবাব চাইল, তুমি ফাইল সরিয়েছ? বলো, কাকে দিয়েছে? কে এসেছিল? পিছনের গেইটে থাকা দুজন গার্ড অজ্ঞান হয়ে পড়েছিল। এসব ষড়যন্ত্র তোমার একার নয়, নিশ্চয়ই ওই আদিল আর আহির তোমার সঙ্গে আছে, তাই না? আদিল তো আবার তোমার প্রেমিক পুরুষ, যে তোমায় ভালোবেসে দেবদাস হয়ে গেছে। মিহিতা গোঙাচ্ছে, চোয়াল মনে হয় ভেঙে যাবে এমন করে ধরেছে। ইলহাম তবুও ছেড়ে দিল না। তবে ইলহামের কথাটুকু শুনল, বুঝতে পারল আদিল নিয়ে বলা কথাটুকু সেও আজকাল বুঝতে পারে। মিহিতা চোখ দিয়ে পানি পড়ছে, মন তার গলল না, রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। মিহিতার যখন চোখ বন্ধ হওয়ার উপক্রম, তখন কি মনে করে ছেড়ে দিল। তারপর রেগে নিজের হাত নিজেই বাড়ি মারল কংক্রিটের দেওয়ালে। মিহিতা হাঁফাচ্ছে, চোখ দিয়ে পানি পড়লে ব্যথায়। ইলহামের সামনাসামনি দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখ নিয়ে তাকাল, বলল, আপনার সাথে একটা ডিল করব। আজ যে কষ্ট দিলেন তার জন্য আফসোস করবেন খুব শিগগিরই। আমি চাই আপনাদের ধ্বংস হোক, কিন্তু নিজের দোষ নিয়ে নয়। ইলহাম তাকাল, মিহিতার কথা শুনল, রাগের বসে বলল, ওকে, ডিল ডান। মিহিতা ফিচেল হাসল, আবারও বলল, আফসোস করার জন্য তৈরি হন। ধ্বংসের কাঠগড়ায় দাঁড়িয়েছেন সবে, আরও কত কি দেখা বাকি। প্রথম দিন এনে আপনি হেসেছেন, শেষে আমি হাসব। সেম বাট ডিফারেন্ট। দুপুর গড়িয়ে বিকেল। শিকদার বাড়ির গেটের সামনে ভিড় জমেছে শত শত মানুষের। প্ল্যাকার্ড হাতে স্লোগান তুলছে, নকল ঔষধ চাই না, চাই না। শিকদার গ্রুপ ধ্বংস হোক।
বাড়ির ভেতরের মানুষের মধ্যে চলছে অস্থিরতা। পুলিশ পাহারা আছে ঠিকই, কিন্তু জনতার ক্ষোভ সময়ের সাথে বেড়েই চলেছে। ঈশিতা জানালার ফাঁক দিয়ে সবকিছু দেখছে। বুকের ভেতর চাপা কাঁপুনি। হঠাৎ তার চোখে ভেসে উঠল, সামনের ভিড়ের ভেতর দাঁড়িয়ে আছে সেই যুবক, আদিল আহমেদ। সাধারণ জামা পরে মিশে আছে সাধারণ মানুষের ভিড়ে। ভয় করল বাবার জন্য। ওদিকে বসার ঘরে আমজাদ শিকদার রিতেশকে ডেকে বললেন, আমাদের হাতে ২৪ ঘন্টা সময় আছে। এই সময়ের মধ্যে প্রমাণ আনতে না পারলে ধ্বংস হব। কে চায় আমাদের ধ্বংস দেখতে? রিতেশ ফাইলের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে ঠান্ডা গলায় বলল, যেই হোক, আমাদের ভেতরের লোক না হলে এত তথ্য বাইরে যেতে পারে না। আর সবচেয়ে সন্দেহজনক হল মিহিতা। ও ছাড়া আমাদের ক্ষতি কেউ চায় না। অমিত সঙ্গে সঙ্গে সায় দিল, হ্যাঁ, আমি প্রথম থেকেই বলছি। ও নিশ্চয়ই মনির মাহমুদের সাথে হাত মিলিয়েছে। যুগ ধরে যে দোষে আমাদের সাব্যস্ত করছে সেটার প্রতিশোধ নিতেই। ইলহাম কেবল শুনল, তার বলে উঠল, আব্বু তোমার সাথে কথা আছে, ঘরে চলো। আমজাদ শিকদার উঠে পড়ল। দুজনে ঘরে যাওয়ার জন্য পা বাড়াতেই অমিত আর রিতেশও উঠল। ইলহাম দাঁড়িয়ে গেল, পিছনে ঘুরে দুজনকে উদ্দেশ্য করে বলে, আমি আব্বুর সাথে একা কথা বলতে চাই। তারা দুজনে মুখ কালো করে দাঁড়িয়ে গেল। অজির শিকদার বাড়িতে নেই। তিনি সকালে গেছেন এসব সামলাতে বড় বড় নেতা আর তাদের হাতে থাকা লোকদের কাছে। রাত তখন 11টা। মিহিতা শিকদার বাড়ির পিছন দিক থেকে বেরেল। গেইট পেরোতেই কাঙ্ক্ষিত মানুষ এবং গাড়িটি দাঁড় করানো দেখতে পেল। মিহিতা যেতেই আদিল গাড়ির দরজা খুলে দিল। মিহিতা আশেপাশে তাকালো, তারপর নিঃশব্দে দরজা লাগিয়ে বসে পড়ল। বেলকনি থেকে ইলহাম তা দাঁড়িয়ে দেখল। প্রচণ্ড রাগে লাথি মারল সামনে থাকা ফুলের টবে। মুহূর্তে ভেঙে গেল মাটির টব আর পায়েও ব্যথা পেল। মিহিতাকে ইলহাম যাওয়ার অনুমতি দিয়েছে, কিন্তু আদিলের সাথে তাকে সহ্য হয় না। কেন হয় না সে নিজেও জানে না। শুধু বিড়বিড় করে আওড়াল, যাকে অন্যের সাথে দেখলে বুকে ব্যথা হচ্ছে, দিন শেষে তারই ঘৃণার পাত্র হয়ে আমাকে জ্বলতে হবে। তবুও চাই না অন্য কারো সাথে যাক, জ্বলতে হলে দুজনেই জ্বলব। আদিল আর মিহিতার গাড়ি থামল এক নির্জন জায়গায়। ঘুটঘুটে অন্ধকার, এদিকটায় খুব একটা কেউ আসে না। দূরে কোথাও আলো দেখা যাচ্ছে, সেই আলো কিছুটা বেয়ে আসছে। আকাশের আর্ধখানা চাঁদও আলো ছড়াচ্ছে কিছুটা, তবে চারপাশ জঙ্গল হওয়ার কারণে অন্ধকারটাই গ্রাস করছে বেশি। হঠাৎ অন্ধকারের মধ্যে কাউকে দেখতে পেল। আড়ালে লুকোল দুজনে। লুকতে গিয়ে মিহিতা অনেকটা আদিলের কাছাকাছি হল। আদিল কেবল মিহিতার দিকে চেয়ে রইল। মিহিতার চোখ কেবল সামনের দিকে। মিহিতা বলল, চলো এখান থেকে আরেকটু রাত গভীর হলে আসব। দুজনে পিছিয়ে গেল। অনেকটা দূরে গিয়ে থামল। এই জায়গাটা অনেকটা গ্রামের মতো। দুজনে এক জায়গায় দাঁড়াল। আদিল কিছু বলতে চাচ্ছে, মিহিতা বুঝল, তার দিকে না তাকিয়ে বলল, কি বলতে চাও বলো। তুমি আমার হলে কি এমন ক্ষতি হতো? মিহিতা হাসল। বুঝতে পেরেছিল এমন কিছু বলবে। আগে না বুঝলেও এখন বুঝে, হয়তো সেজন্য আদিলও বলল। মিহিতার সে হাসিতে ছিল নিজের প্রতি তাচ্ছিল্য। আকাশপানে তাকিয়ে উত্তর দিল, আমি তোমার হলে আমার শাস্তি পাওয়া হতো না, ভুল মানুষকে ভালোবাসার আফসোস করা হতো না, জীবনে এত বড় শিক্ষা পাওয়া হতো না। তবে এসব থেকে বেরিয়ে আসো। আমি তোমায় গ্রহণ করতে রাজি। ভুল যখন করেছি তার শাস্তি পেতে হবে। আমার শঙ্কিত জীবনে তুমি আর এসো না। আদিল ব্যর্থিত হল। অনুনয়ের সুরে আবার বলল, প্লিজ মিহিতা, আমি তোমাকে এই নরকে দেখতে পারবো না। ওই ইলহাম এবং ওর পরিবার কেমন আমি জানি। ওরা নিশ্চয়ই তোমাকে সুখে শান্তিতে রাখে না। মিহিতার গা ছাড়া ভাব। হেসে হেসে বলে, যে সুখ আমি নিজের হাতে বিসর্জন দিয়েছি, সেখানে অন্যরা সুখে রাখবে কি করে? সে বাড়ির প্রতিটি মানুষ খারাপ হলেও দুজন ভালো আছেন, যার মধ্যে মনুষ্যত্ব এবং নমনীয়তা বজায় আছে। তবে তুমি যাব। আদিলের কথা শেষ করতে দিল না। মিহিতা তার আগে বলে উঠল, আদিল তুমি আমায় নিয়ে ভেবো না। আমি এখন মরীচিকার মতো। দোয়া করব তোমার জীবনে আমার চেয়েও ভালো কেউ আসুক। আমার হৃদয়ে তুমি সব সময় থাকবে, বন্ধু হয়ে, স্মৃতির মায়ে জড়িয়ে। মিহিতা ওর থেকে অনেকটা এগিয়ে হেঁটে গেল। আদিলকে শেষ কথাটুকু বলার সময়টাও দিল না। পিছনে ফিরে চাইল না একবারও। যদি চাইত, তবে দেখতে পেত, তাকে না পাওয়ার যন্ত্রণায় কেউ একজন নিজের মৃত্যু কামনা করল। মধ্যরাতের আকাশ এখনও অন্ধকারে ঢেকে। চারদিকে নিস্তব্ধতা, কেবল দূরদূরান্ত থেকে আসা ভোরের হালকা হাহাকার। পাতার উপরে জলরাশির শিশির জমে আছে,
যা হালকা বাতাসে নাচছে। ঘুমোনো শহরের রাস্তাগুলো খালি, কখনো কখনো দূরের কোনো কুকুরের ডাক বাতাসে ভেসে আসছে। পাহাড়ের মতো আকাশের ধূসর আলোকে ফেলে দিয়ে সূর্য আরও কিছুটা সময় নিবে উঠতে। চারদিকে পরিবেশ যেন রহস্যময় মিলনায়তন মেলা। গাড়ি এসে থামল শিকদার বাড়ি থেকে অনেকটা দূরে। মিহিতা নামল, ইলহামকে ফোন করে গেট খুলতে বলল। ইলহাম সারারাত ঘুমোয়নি চিন্তায়। একদিকে বাবার চিন্তা, আরেক দিকে মিহিতার চিন্তা ওই ছেলের সাথে যাওয়াতে। ফোন রেখে মিহিতা আর আদিল হাঁটা শুরু করল। চুপচাপ দুজনে। খানিকটা যেতেই চোখে পড়ল শিকদার বাড়ি, আর তারই সামনে ইলহাম শিকদার দাঁড়িয়ে। আদিলের দিকে তার অগ্নির ন্যায় চোখ দিয়ে তাকিয়ে আছে। আদিল দাঁড়িয়ে গেল। মিহিতা ঘুরে তাকালো, একবার সামনে একবার পিছনে। তোমার গন্তব্য এই পর্যন্ত, তুমি এবার বাসায় যাও। আদিল 2 পা সামনে আসল। বলল, তোমার শেষ গন্তব্য পর্যন্ত পাশে থাকতে চেয়েছিলাম, শুধু প্রেমিক নয়, জীবন সঙ্গী হতে চেয়েছিলাম। শেষ পর্যন্ত আল্লাহ আমায় কিছুই দিলেন না। না তোমার শেষ গন্তব্যের সাথী হতে পেরেছি, আর না পেরেছি তোমার জীবনসঙ্গী হতে। জীবনে যা চেয়েছি তা পাইনি, আর যা চাইনি শুধু তাই পেয়েছি। ভাগ্য বড় নিষ্ঠুর বুঝলে মিহিতা, সব সময় উল্টো দিকে ঘোরে ভাগ্যের চাকা। এজন্য বোধ হয় তোমায় বলতে পারিনি, পাইনি তোমার সঙ্গ। সফল প্রেমিক না হতে পারলেও ব্যর্থ প্রেমিক ঠিকই বানিয়েছে বিধাতা। মিহিতা কষ্ট লাগল, বুকের ভেতর অনুভব করল আদিলের কষ্ট। ভালোবাসা পাওয়া আর পেয়েও মিথ্যা জানা একই কষ্ট, যা সে বুঝে। তার আফসোস হল, কেন সে বুঝতে পারল না তার ভালোবাসা। যে ভালোবাসল তাকে বুঝতে পারল না, অথচ কারো মিথ্যে ভালোবাসায় গলে গিয়ে নিজের সর্বনাশ ডেকে আনল। নাটক শেষ, নাকি সিনারি আরও আছে? মাঝ রাস্তায় ভোররাতে নিজের বউ আর প্রেমিকের নাটক দেখার জন্য দাঁড়িয়ে আছি। আমাকে কি কাপুরুষ মনে হচ্ছে? চুপচাপ সহ্য করব? ইলহামের কথায় মিহিতা ঘুরে তাকালো তার দিকে। কটমট করে দাঁত পিষে রেগে গেল। আদিল ফিরল বাড়ির পথে। মিহিতা এগিয়ে গেল, ইলহামকে বলল, সে প্রেমিক পুরুষ আগে জানতে পারলে তো আপনার ফাঁদে পা দিতাম না, আসতাম না এই অভিশপ্ত জীবনে। জানতে তো আমি দিইনি, প্ল্যান করাই ছিল সব। তোমার ফোন থেকে ব্লক করেছিলাম, মেসেজ দিতে না করেছিলাম। আহারে বেচারা। ইলহামের দুঃখ প্রকাশের ভঙ্গি দেখে মিহিতার গা জ্বলে গেল। বলল, আফসোস আজ আপনি করবেন, বেচারা কি সেটাও শিগগিরই বুঝতে পারবেন। মিহিতার ঠোঁটের কোণে রহস্যময়ী হাসি। ইলহাম ভ্রু কুঁচকে তাকালো, জানতে চাইলে বলল না মিহিতা। সবাইকে লুকিয়ে ঘরে প্রবেশ করল মিহিতা আর ইলহাম। তবে কেউ একজন দেখে ফেলেছে ঠিকই। কোণে রিয়াকশন করেনি। ঘরে আসতেই ইলহাম রাগ প্রকাশ করল। কি দরকার ছিল ওই ছেলেকে নিয়ে যাওয়ার? আমায় বললে যেতাম না। আপনাকে কি করতে নিয়ে যাব? সাহায্য করতে নাকি বিপদে ফেলতে? কোনটা করতেন আপনি? ইলহাম অপমান বোধ করল। চোয়াল শক্ত হয়ে এলো। তার কেন যেন সহ্য হয় না কারো সাথে। মিহিতা আবারও বলল, সে আপনার থেকে শতগুণ ভালো। আপনি ভালোবাসেন না, তবে কে সঙ্গে থাকলো না থাকলো তাতে আপনি কি? চলে যাব আজ না হয় কাল, তখন থাকব তারই সাথে, বুঝলেন? শেষের কথাটা মিহিতা কেবল ইলহামকে শোনানোর জন্য বলেছে। ইলহাম প্রচণ্ড রেগে গেল। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। বউয়ের মুখে অন্য পুরুষের নাম কেউই সহ্য করতে পারবে না, যদিও তাদের সম্পর্ক তেমন নয়। তারপরও ইলহাম রেগে গেল। মিহিতার গাল চেপে ধরল, দাঁতে দাঁত পিষে রেগে বলল, তোর কথা বেশি ফুটছে। ছাড় দিয়েছি বলে মুখে খই ফুটছে? অন্য পুরুষদের কাছে যাবি? চল তোকে যাওয়াবো। মিহিতার হাত টেনে নিয়ে ফেলল বিছানায়। ঝুঁকে পড়ল তারই দিকে। মিহিতা উঠতে গেলে ইলহাম আবারও ধাক্কা দিয়ে ফেলে। কাঁধে মুখ ডুবিয়ে দিতেই মিহিতা শিউরে উঠে। অনুভূতি হয় অন্য রকম। সে অনুভূতির সাথে সে আগে পরিচিত নয়। ইলহাম কেবল কানের কাছে মুখ রেখে বলল, যেটা কখনো চাইনি সেটা আজ হবে। বাধা দিতে আসলে তারা চিহ্ন ন করব। তোর শরীরে আমার চিহ্ন আঁকব। বলেই আবার মুখ ডুবালে গলায়, ঘাড়ে উত্তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে। মিহিতা চেয়েও সরাতে পারল না। ইলহামের ছোঁয়ায় সেও মিয়ে গেল। অসাড় হয়ে আসলো পুরো শরীর। হাতের ভাঁজ গলে হাত রাখল। সেই নিজেও যেন ধীরে ধীরে মিয়ে যাচ্ছে। মিহিতা হঠাৎ তার স্পর্শে শিউরে উঠল। অনুভূতিতে ঝড়ের মতো উত্তেজনা ছড়িয়ে গেল। কিন্তু ভেতরের এক অদ্ভুত আগ্রহ, এক অজানা আকর্ষণ তাকে থামাতে দিল না। ভোররাতের অন্ধকার, ঘরের নরম আলো, সবই যেন তাদের অজানা পরিণতি আর ভালোবাসায় আরও উন্মুক্ত করে তুলছে। চারদিকে আজান পড়ছে, সূর্যের দেখা মিলছে সবে।
সকালের আলো জানালার ফাঁক গলে ধীরে ধীরে ঘরে ঢুকছে। হালকা বাতাসে পর্দা দুলছে। মিহিতা হঠাৎ ঘুম ভাঙল। শরীরের ভেতর এখনও যেন অদ্ভুত ক্লান্তি, আবার কোথাও লুকানো শিহরণ। রাতের ঘটনাগুলো স্পষ্ট মনে পড়তেই বুক ধকধক করে উঠল। চোখ মেলে পাশে তাকাতেই ইলহামকে দেখল গভীর ঘুমে ডুবে আছে, মুখে অদ্ভুত এক প্রশান্তি। মুহূর্তেই মনে হল সবকিছু যেন স্বপ্ন ছিল। মিহিতা দ্রুত উঠে বসল। আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই নিজের চোখে বিস্ময় মিশ্রিত আতঙ্ক দেখতে পেল। গলার লালচে দাগ, কাঁধে ইলহামের ছোঁয়ার চিহ্ন প্রমাণ দিচ্ছে কিন্তুই স্বপ্ন নয়। মুহূর্তেই তার ভেতর থেকে চিৎকার করে উঠল, আমি কি করে ফেললাম? এভাবে তো কখনো চাইনি। পাশ থেকে ইলহামের কণ্ঠ ভেসে এলো ঘুম জড়ানো স্বরে। তোমার শরীরে, মনে সবখানে আমি বিচরণ চলবে। তোমার আমার মাঝে কেউ আসলে সে শেষ হবে। সকাল ৮টা। কালকেই মতোই সবাই চিন্তিত হয়ে বসে আছে। অমিত পায়চারি করছে। অজিত শেখ নিরুপায় ভঙ্গিতে ভাইজানকে বলছেন, এভাবে বসে থাকলে কি হবে ভাইজান? সময় তো বেশি নেই। সময়ের সাথে শহরে বিক্ষোভ বাড়ছে। এভাবে চলতে থাকলে সবকিছু শেষ হয়ে যাবে। জনতা চাইলে সবকিছু করতে পারে। তুমি কিছু একটা করো। আমজাদ শিকদার যেন আরও ভেঙে পড়ল। এত খারাপ সময় তার আগে কখনো আসেনি। ইলহাম সবে শার্টের হাত গুটাতে গুটাতে নামছে। সে বাবার পাশে বসল। সারাদিন রাত ছোটাছুটি, খোঁজ করেও কিছু পায়নি। ইলহামকে দেখে অমিত রেগে গেল। বলল, তোর বউকে শেষ করব। ওকে বলতে বল কার সাথে হাত মিলিয়েছে। সে আসার পর থেকে একটার পর একটা খারাপ হয়ে আসছে। সে এতটুকু বুঝতে পেরেছে মিহিতা এত বড় কাজ করার সাহস পাবে না। এর মধ্যে রাঘব বোয়াল আছে, যে সামনে ভালো মানুষই সেজে পিছনে ছুরি মারছে। ছেলের কথায় আমজাদ শিকদার তাকালেন। কে আছে, সেটাই তো খুঁজে পাচ্ছি না। আমরা সামান্য চুনোপুটির দোষ দিয়ে চুপ করে আছি, অথচ এসবের মধ্যে আছে রাঘব বোয়াল। সকলে অবাক হল। তখনই মিহিতার আগমন হল। কেউ তাকে পছন্দ করে না বিধায় পাত্তা দিল না। ইলহাম কেবল তাকাল। মিহিতার মুখ আধারে ঢেকে আছে। কারণটা তার অজানা নয়। সে কেবল হাসল। সেই হাসি লক্ষ্য করল আমজাদ শিকদার। তবে কি ভাইয়ের কথা সঠিক? মাইয়া মানুষের সঙ্গ পেলে সব পুরুষ বলে। কিন্তু না, এমন হলে তার আরও বড় সর্বনাশ হবে। কলিং বেল বেজে উঠল। মমতা শিকদার টলমল চোখে ধীর পায়ে দরজা খুলতে গেলে ঈশিতা আটকে দেয়। সেই নিজে গিয়ে দরজা খুলে। অপর প্রান্তে অনেক অচেনা মানুষের ভিড়ে চেনা মানুষটাকে দেখে চমকে ওঠে। পুলিশ সহ আহির ও আদিল প্রবেশ করে। গার্ডরা শুধু আদিল আর আহিরকে আসতে দিত না, কিন্তু পুলিশ থাকায় আসতে দিয়েছে। আমজাদ শিকদার না জানিয়ে পুলিশ আসাতে চমকে উঠল বলা যায়। ইলহাম আদিলকে দেখে ফুঁসে উঠল, তবে প্রকাশ করল না। রিতেশ আর অমিত বলল, আপনারা এখানে বলে তো আসলেন না। পুলিশ কি আপনাদের গোমাল যে বলে কয় আসবে? অমিত রেগে গেল। রিতেশ বলল, নতুন নতুন এসে তেজ দেখাচ্ছেন। মিস্টার হারুন কোথায়? তারা শুনল না। আমজাদ শিকদারকে উদ্দেশ্য করে বলল, আপনাকে থানায় যেতে হবে। ভুল ওষুধ তৈরি করেছেন, তা খেয়ে মারা গেছে শত মানুষ। তাদের জীবনের মূল্য দিতে পারবেন? থানায় নিয়ে গিয়ে 3rd ডিগ্রি দিলে মজা বুঝতে পারবেন। ইলহাম রেগে উঠল। চেয়ারে লাথি মেরে পুলিশের কলার চেপে ধরল। আমার বাবা কিছু জানে না বলছে তো। কত টাকা চাই বল, দিচ্ছি। অমিত ইলহামকে আটকাল। এই সময় তাদের রাগানো উচিত হবে না। টাকা চাই না, ওই মানুষগুলো প্রাণ ফিরিয়ে দে যা। তাদের সব কাহিনী মিহিতা চুপচাপ দেখল। আমজদা শিকদারকে হাতে হ্যান্ডকাফ পাড়িয়ে নিতে যেতে নিলে সবাই আটকাতে চায়, কিন্তু কেউ শোনো না। মমতা শিকদার ও ঈশিতা কেঁদে ফেলে। দরজা পেরোনোর আগে মিহিতা এবার বলে উঠে, অফিসার দাঁড়ান। আরও কে আছে না শুনে যাচ্ছেন কেন? মিহিতার কথায় সবাই যেন চমকে উঠল। আরও আসল দোষী আবার কে? যে দোষী তাকেই তো নিয়ে যাচ্ছি। আদিল সামনে আসলো, বলল, না, আপনারা ভুল জানেন। শিকদার বাড়ি যেন নিস্তব্ধ হল। বিস্ময় সবার চোখে মুখে ধরা দিল। কি হতে চলছে আবার? কোন ষড়যন্ত্রের ফাঁস হতে যাচ্ছে তবে? চলবে। ঘরে উপস্থিত সবাই নিস্তব্ধ। হঠাৎ যেন সময় থেমে গেছে। পুলিশের হাতের হ্যান্ডকাফ এখনও ঝুলছে আমজাদ শিকদারের কবজির কাছে। কেবল চোখগুলো ছটফট করছে। কেউ কিছু বুঝতে পারছে না। মিহিতা হঠাৎ দাঁড়াতে বলল, কেন? আর কেই বা আছে জড়িত? সবার চোখে মুখে জানার আগ্রহের বহিঃপ্রকাশ। ইলহাম ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। অমিত, রিতেশ, ঈশিতা, মমতা সকলে তার দিকে তাকিয়ে আছে। মিহিতা ঘরে গেল দৌড়েই।
1 মিনিটে আবার ফিরে আসলো। ধীরে ধীরে এগিয়ে এলো সবার ঠিক মাঝখানে। তার চোখে ভয়ের কোনো ছাপ নেই, বরং অদ্ভুত এক দৃঢ়তা। কাঁধ থেকে ব্যাগ নামিয়ে টেবিলের ওপর রাখল। বের করল একগাদা ফাইল, আর সাথে একটা ল্যাপটপ। টেবিলে জিনিস রাখতেই সবাই আরও অবাক হয়ে গেল। অমিত চিৎকার করে উঠল, এইসব নাটক কি? এসব কোথা থেকে পেলে? তার মানে তুমি সব করেছিলে? মিহিতা কোনো উত্তর দিল না। ঠান্ডা গলায় শুধু বলল, আজকের দিনের জন্য আমি অনেকদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলাম। ভেবেছিলেন সবকিছু চিরকাল লুকিয়ে রাখা যাবে? সত্য একদিন না একদিন মুখ খুলবেই। সে ফাইল খুলে পুলিশের সামনে মেলে ধরল। এই যে নিন, সব প্রমাণ আছে। শিকদার ল্যাব থেকে ইচ্ছাকৃতভাবে বাজারে ছাড়া হয়েছিল নকল ওষুধ। আর এর পেছনে কারা আছে সে কাহিনী এখানেই এই ফোনের ভিডিওতে আছে। কেউ চমকে গেল, ভয় পেয়ে চাওয়াচাওয়ি করল মুখের দিকে। ইলহাম এগিয়ে গেল, মিহিতার হাত থেকে ফোনটা নিল। ভিডিও চলু করে দেখতে লাগলে। সকলে অবাক হয়ে গেল, চাওয়াচাওয়ি করল একে অপরের দিকে। রিতেশ হতবাক, ভয়ে গলা শুকিয়ে এলো, তবুও জোরালো কণ্ঠে বলল, এটা মিথ্যা। এই মেয়ের কথা বিশ্বাস করবেন না অফিসার। ইলহাম, এই মেয়ে আমাদের শত্রু জানিস তো। আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে সম্পর্কে ফাটল ধরাতে চাচ্ছে। মিহিতা হেসে ফেলল, সেই হাসি রহস্যময়, যেন ভিতরের সব কথা সে জানে। মিথ্যা যদি হয় তবে ভয় কিসের? আমি তো প্রমাণ দেখাচ্ছি, পাল্টা প্রমাণ দেখান। পারবেন? সবাই যখন থম মেরে তাকিয়ে আছে, তখন মিহিতা ধীরে ল্যাপটপ অন করল। সবার চোখ সেই স্ক্রিনে আটকে গেল। অল্পক্ষণের মধ্যে চালু হলো আরও একটি ভিডিও। ঘরের ভেতর ফিসফাস ছড়িয়ে গেল। ভিডিওর স্ক্রিনে দেখা গেল, শিকদার বাড়ির অচেনা এক ঘরে কয়েকজন বসে আছে। টেবিলের ওপরে টাকা আর নকল ওষুধের কাগজপত্র ছড়িয়ে। স্পষ্ট শোনা যাচ্ছে তাদের কথাবার্তা। সব ব্যবস্থা হয়ে গেছে, শুধু বাজারে ছাড়লেই হবে। লোকগুলো মরুক, আমাদের কি? তারা মরলে আমজাদ শিকদার জেলে যাবে। ইলহাম বাবার প্রিয় পাত্র, সে শোকে কাতর হয়ে থাকবে, আর অমিতকে দেখা যাবে। তখন সবকিছু দায়িত্ব আমি পাব। পুরো রাজ্য দখলে নিব। ভিডিওতে স্পষ্ট দেখা গেল টেবিলের মাথায় বসা রিতেশ, পাশে অজিত শেখ। জনের মুখেই কুৎসিত হাসি, কণ্ঠে ষড়যন্ত্রের গন্ধ। শত মানুষ মরুক, তাতে কি? আমাদের পকেট ভরলেই হল। ভাইজানকে নামিয়ে দিয়ে আমরাই সব নিয়ন্ত্রণ করব। সঙ্গে সঙ্গে ঘর কেঁপে উঠল। মমতা শিকদার কপালে হাত দিয়ে বসে পড়লেন। আমজাদ শিকদার হাহাকার করে বললেন, এটা কি করলি অজিত? নিজের ভাই হয়ে আমায় শেষ করতে চাইলি? ইলহাম আর দাঁড়িয়ে থাকতে পারল না। সামনে ঝাঁপিয়ে পড়ে চেয়ার উল্টে ফেলে রিতেশের শার্টের কলার চেপে চিৎকার করে উঠল, তোরা এসব করতে পারলি? আপন হয়ে পিছন থেকে ছুরি মারলি? একবারও ভাবলি না সে মানুষটা সবার জন্য কি করেনি? আর চাচা তুমি, লজ্জা করল না তোমার? বাবা মতো ভাইয়ের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করতে? কি করেনি তোমার জন্য? অমিত এবার রিতেশের দিকে তেড়ে গেল। এক ঝটকায় কলার ধরে টেনে তুলল। তোকে আজ বাঁচতে দেব না, আজকেই শেষ করে দেব। রিতেশ ভয় পাচ্ছে, চারদিকে তার বিরুদ্ধে প্রমাণ। কিন্তু ওই মেয়েটা এসব কি করে পেল? মিহিতার দিকে কড়া চোখে তাকল। ভয় পেলেও মুখে তবুও সাহস দেখানোর চেষ্টা করল। ছাড়, হাত ছাড় বলছি। সবকিছু তোর মনে হচ্ছে, আমি কিছু করিনি। রিতেশের মিথ্যা কথা শুনে ইলহামের রাগ মাথায় চড়ে উঠল। রেগে মারে এক ঘুষি। রিতেশ ধপ করে মাটিতে পড়ে গেল। ইলহাম আবার ঝাঁপিয়ে পড়তেই পুলিশ সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে এসে ধরে ফেলল। মিস্টার ইলহাম, শান্ত হন, আইন নিজের হাতে নেবেন না। ইলহাম দাঁতে দাঁত চেপে চিৎকার করল, আইন? এদের মতো বিশ্বাসঘাত করা কি আইন মানে? এরা তো নিজেদের রক্তকে বিক্রি করে দিয়েছে টাকার জন্য। আদিল এবার এগিয়ে এসে বলল, আপনাদের বিশ্বস্ত কর্মী আসাদকে মেরেছে এই রিতেশ। কারণ ছিল তাকে তারা চিহ্ন ন করতে দেখে ফেলেছিল। প্রমাণের জন্য বলতে পারেনি। যখন প্রমাণ পেল তার আগে তার অজিত আর রিতেশ জানতে পেরে তাকে শেষ করে দেয়। সেদিন রাতে নদীর পাড়ে যখন ফেলে দেয় তখন আমি নদীর পাড়ে বসেছিলাম রাত 2টোর দিকে। সম্ভবত ওরা আমায় দেখতে পায়নি। লাতারা চিহ্ন ফেলার পর বসমানে রিতেশকে ফোন করে, তখনই নাম শুনি। তাদের মধ্যে একজন বলে উঠে, বসের মতো নেমকহারাম আর একটাও দেখিনি। আমজাদ শিকদারের খেয়ে পরে ওর পিঠে ছুরি বসাতে ফাঁদ পাচ্ছে। আরেকজন রাগ দেখিয়ে বলছিল, আমাদের কাজ আমরা করেছি, মুখ বন্ধ রাখবি নয়তো তোকেও শেষ করবে। বলেই ওরা চলে যায়।
আমি অন্ধকার থেকে বেরিয়ে আসি। স্তব্ধ হয়ে চুপ করে রয়েছিলাম কিছুক্ষণ। তারপর ফোন করে মিহিতাকে সবকিছু জানাই, কিন্তু ও বলে সময় আসুক। কি ফাঁদ সে দেখতে চায়, তাই এতদিন চুপ থাকা। সকলে অবাক হল। অবিশ্বাস্য চোখ কেউ তাকিয়ে রইল, কেউ বা পিছিয়ে গেল দুকদম মানতে না পেরে। অজিত শেখ দাঁড়িয়ে ছিল দূরে। এবার মুখ খুলতেই সবাই তাকালো তার দিকে। কিন্তু অজিতের মুখে অনুতাপের ছিটেফোঁটা নেই। আমজাদ শিকদারের দিকে তাকিয়ে তেজি গলায় বলল, ক্ষমতা আর টাকা, এই দুটো ছাড়া পৃথিবীতে কিছু নেই। ভাই ভাই বলে আবেগ দেখাচ্ছিস? সে আমাকে কি দিয়েছে? সে আমার নিজের ভাই নয়, সৎ ভাই। সেটা বারবার প্রমাণ করেছে। বাড়ি, গাড়ি, ফ্যাক্টরি সবকিছু তারই নামে আছে। আমাকে কি দিয়েছে? তার কথায় চারদিক স্তব্ধ হয়ে গেল। মমতা কান্নায় ভেঙে পড়লেন। আমার সংসারে এতদিন ধরে বিষধর সাপ ছিল, আমি চিনতেই পারলাম না। আমজাদ শিকদার ধপ করে বসে পড়লেন। তাকালেন অজিতের ঘৃণা ভরা চোখের দিকে। সে নিজে যত খারাপ হোক তাকে কখনো পর মনে করেনি। নিজের ভাই হিসাবে ভালোবেসেছে। এই সম্পত্তি, টাকা পয়সা সব তার বাবা দাদার। অজিতের মা ছিল আমজাদ শিকদারের সৎ মা। আর অজিত ছিল আগের পক্ষের সন্তান এবং তাদের কাছে থাকত। সে জানত না অজিত বলে কেউ আছে। একদিন তার আগমন হলো, জানল তার সৎ মায়ের ছেলে আছে, আর সেটা অজিত। ততদিনে বাবা এবং সৎ মারা গেছেন। দুজনে তখন যুবক। আর ভাই বোন না থাকাতে তাকেই নিজের ভাই ভেবে আঁকড়ে ধরেছিল। অজিত যেহেতু তার বাবার সন্তান নয়, তাদের বংশের সাথে সম্পর্ক নেই, তাই সে সম্পত্তি পাবে না, স্বাভাবিক। সব সম্পত্তি এখনও আমজাদ শিকদারের নামে আছে। তসর ছেলে মেয়েদের নামেই এখনও দেয়নি। উনার ভাবনা ছিল অন্য, কিন্তু তার আগে সব শেষ। আপন মানুষের আঘাত বড় কষ্ট দেয়, বিষিয়ে তোলে জীবন। তিনি কেবল অজিতের সামনে দাঁড়িয়ে টলমল চোখে বলল, তোর সম্পত্তি চাই, আগে বলতি দিয়ে দিতাম। আমি তো কখনো ভাবিনি তুই এসব নিয়ে হিংসা করবি। উইল করে রেখেছিলাম আমার সমস্ত সম্পত্তি 3 ছেলে আর মেয়ের নামে। সব কিছু তোকে এমনি তো ছেড়ে রেখেছিলাম। সৎ ভাই কত সহজে বলে দিলি। আমি কখনো এই শব্দটা উচ্চারণ করেছিলাম? আমার ভালোবাসার মূল্য দিলি ঘৃণা পুষে রেখে? অজিত মুখ ঘুরিয়ে নিয়েছে। লোভ তাকে মনুষ্যত্বহীন বানিয়ে দিয়েছে। আমজাদ শিকদারের আহাজারিতে অনেকের চোখে পানি আসল। দাম্ভিক মানুষের চোখে আজ পানি। আপন মানুষদের প্রতারণা সহ্য করা সহজ নয়। পুলিশ রিতেশ ও অজিতের দিকে এগিয়ে এলো। মিহিতা তখন ধীর কণ্ঠে বলল, আমি আগেই বলেছিলাম, আসল দোষী লুকিয়ে আছে ভেতরে। আজ সবাই দেখল। ইলহাম তীব্র দৃষ্টিতে রিতেশের দিকে তাকালো, তারপর অজিতের দিকে। দাঁতে দাঁত চেপে বলল, তোমরা ভাই নামে কলঙ্ক। আমার বাবাকে শেষ করতে চেয়েছিলে, আর শত মানুষকে মেরেছ শুধু টাকার লোভে। আমি শপথ করছি, তোমাদের জীবন আমি জাহান্নামে পরিণত করব। পুলিশ এবার রিতেশ ও অজিতকে গ্রেফতার করতে এগিয়ে গেল। রিতেশ পালানোর জন্য ছুটল। দৌড়ে গিয়ে আদিল আর আহির ঘাড় ধরে টেনে নিয়ে আসে। কেথায় পালাচ্ছিস? চল, তোদের জেলের ভেতর সম্পত্তি দেওয়া হবে। ওকে এনে ফেলল পুলিশের পায়ের কাছে। ইলহাম রাগে ফুঁসছে। ইচ্ছে করছে তাদের তারা চিহ্ন ন করতে। মানুষ এমনও হয়, একই বাড়িতে থেকে ষড়যন্ত্রের জাল বুনেছে, তারা বুঝতে পারেনি। মিহিতা পাশে দাঁড়াল। ব্যঙ্গ করে হেসে বলল, এখন কেমন লাগছে ইলহাম শিকদার? আপন মানুষের বহুরূপী রূপ মেনে নিতে কষ্ট হচ্ছে? আপন সেজে প্রতারণা কেমন লাগছে? খুব মজা না? এমন মজা আমিও পেয়েছিলাম, মনে আছে? ইলহাম তাকাল। অসহায়ত্ব ফুটে উঠল তার মুখশ্রীতে। কিছু বলার জন্য মুখ খেলার আগেই গুলির শব্দ হল। সবাই আতকে উঠল। ইলহাম চিৎকার করে ঢলে পড়ল মেঝেতে। মিহিতা হতবাক হল। ইলহামের কাঁধ থেকে রক্ত পড়ছে। দরজার কাছে রিতেশ পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। মিহিতা বসে পড়ল, সকলে এগিয়ে আসল। মমতা শিকদার ও ঈশিতা কাঁদতে লাগল। মিহিতা ইলহামের মাথা কোলে নিল। ইলহাম কেবল পিটপিট করে চেয়ে মিহিতার টলমলে চোখ জেরা দেখল। মিহিতার কোমল হাতজোড়া ধরে ব্যথিত অস্পষ্টে সরে বলল, ক্ষমা করিও, ভালোবাসি আমার নিজের থেকেও বেশি। শেষের কথাটুকু শুনতে পেল না কেউ, তার আগে কণ্ঠ ফিকে হয়ে গেল। আমজাদ শিকদার পাগলের ন্যায় ছুটল। অমিত ফোন করল, অ্যাম্বুলেন্স এখনই পাঠান। মুহূর্তের মধ্যে আতঙ্কে আর কান্নায় ভেঙে পড়ল শিকদার বাড়ি। ইলহাম ততক্ষণে চোখ বন্ধ করেছে। অ্যাম্বুলেন্স দেরি হবে, গাড়ি কর। অমিত, আহির ও আদিল সহ ইলহামকে তুলে নিয়ে গেল। মিহিতা কেবল দরজার কাছে দাঁড়িয়ে রইল। গাড়ি ছুটল ঝড়ের বেগে, তার দিকে চেয়ে রইল। চলো, আব্বু অপেক্ষা করছে।
আহির বোনের হাত ধরে নিয়ে যাচ্ছে। সে কেবল পাথরের ন্যায় জমে আছে। যত কিছু হোক, ভালোবাসার মানুষকে কি কখনো ঘৃণা করা যায়? সেই সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলেও হৃদয়ের কোনো ভালোবাসা রয়ে যায়, হয়তো প্রকাশ করা হয় না, তার খারাপ স্মৃতির আড়ালে ঢাকা পড়ে যায়। তবে এর শেষ পরিণতি কি হবে?